খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমি মানিকতলা বাজারে মাছ কাটবো, পাশে আশ ছাড়াবে অভিষেক, বিস্ফোরক বিজেপি বিধায়ক তাপস রায়। মন্টুদাও পাল্টে খেলেন, মমতার রবীন্দ্র জয়ন্তীতে মাইকটাও পাঠালেন না মডার্নের মনতোষ সাহা। দিল্লিতে শুভেন্দুর মেঘা মাস্টার স্ট্রোক, আজই নির্মলা সীতারামনের দরবারে বাংলার মুখ্যমন্ত্রী, মোচন হতে পারে দীর্ঘদিনের আর্থিক খরা। অতীতে কি হয়েছে ভুলে যান, 4.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে কি গোপন নির্দেশ দিলেন মোদি। ভুল করে পুশব্যাক করা ভারতীয়দের শেষমেশ ফিরিয়ে আনছে কেন্দ্র, সুপ্রিম কোর্টে বড় ঘোষণা। দুর্নীতিতে জড়িত সরকারি অফিসারদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ, রাজ্য প্রশাসনে তোলপাড়। যুবসাথীর বদলে যুবশক্তি, 1 জুন থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000, কারা বাদ জানুন। নেতাদের লাগাম ছাড়া দুর্নীতি আর আইপ্যাকই ডোবালো তৃণমূলকে, মুখ খুললেন প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির। আশঙ্কাই সত্যি হলো, রাজ্যে এই মাছ খাওয়া নিষিদ্ধ করল বিজেপি সরকার, ধরা পড়লে শাস্তি। মমতার পথে কংগ্রেস, বাংলার দৃষ্টান্ত তুলে সুপ্রিম কোর্টে এসআইআর বিরোধী মামলা কর্ণাটক সরকারের। ওয়েবসাইট থেকে আচমকাই উধাও ফিরহাদ হাকিমের ছবি, বিতর্ক তীব্র জল্পনা ছড়াতেই পুরসভায় তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল। আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টে, দিল্লিতে মুখ্যমন্ত্রী, কালীঘাটে বৈঠকে মমতা। আবহাওয়া আর কি, অনুপ্রবেশ রুখতে নয়া কৌশল, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, সাফ জানালেন শ্রমিক। বকরি ঈদের আগে পশু জবাই নিয়ে কড়া নির্দেশিকা, নিয়ম না মানলে হতে পারে জেল, জানুন বিস্তারিত। প্রতি মাসে 15,000 টাকা, 1 জুন থেকে বাংলায় শুরু ধামাকাদার প্রকল্প, সুবিধা পাবেন কারা, আবেদন কিভাবে। দেশের মাথা কখনো নত হতে দেব না, সীমান্ত সুরক্ষায় কড়া বার্তা অমিত শাহের। এবার পুরসভার কোপে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, ভাঙা পড়বে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ। 12 দিনে 2.5 কোটি, আগের সরকারের জামানায় রাজস্ব লুটের খতিয়ান তুলে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারিতে শুরু কাঁটাতারের কাজ। পাকিস্তানে আরশোলার বংশবিস্তার, আত্মবিশ্বাস ককরোচ আওয়ামী পার্টির, ককরোচ আওয়ামী লীগের। মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম, মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে। 1 জুন থেকে মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াত, সঙ্গে কোন জিনিসটি রাখতেই হবে জানুন ঝটপট। কোনো ফাইল যেন আটকে না থাকে, নির্দেশ প্রধানমন্ত্রীর, মন্ত্রীদের কোন নিয়ম অক্ষরে অক্ষরে মানতে হবে। রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর। নবান্নে বিরাট রদবদল, এক ধাক্কায় বদলি 17 জন আইএএস, কলকাতা বিধাননগর সহ একাধিক জেলার দায়িত্বে নতুন মুখ। জুনেই রাজ্যসভার 24 আসনে মেগা লড়াই, বড় জয়ের লক্ষ্যে এগোচ্ছে এনডিএ জোট। সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড, আবেদন করবেন কিভাবে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে অতিথিশালায় কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। আলু না খেলে বিক্রি হবে কি করে, ডায়াবেটিস রোগীদের নিয়ে যা বললেন দিলীপ ঘোষ। অভিষেক ব্যানার্জি তোলাবাজ, তার ঔদ্ধত্য যেন লাট সাহেব, বাকি সবাই চাকর বাকর, প্রাক্তন বিধায়ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ভোটের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের বর্ষিয়ান নেতাদের অনেকেই। 4ই মে তৃণমূলের ধরাশায়ী হওয়ার জন্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করেছেন অনেকে। এবার যুক্তিতক্ক অনুষ্ঠানে এসে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক তাপস রায়ও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাপস রায় বলেছেন, 4 তারিখের পরে ওই কারওয়াইটে পাকা ছোকরা বলেছিল অমিত শাহজিকে নাকি দেখে নেবে। ফচকেমি ফাজলামির একটা সীমা থাকে, এগুলো বলতাম না, বাধ্য হচ্ছি। ইদানিকালে যেসব শব্দ মমতা ও অভিষেক ব্যবহার করলো, এটা বাংলার সংস্কৃতি এছাড়ো পক্ষ। বাংলায় আমায় বলেছিল মানিকতলায় মাছ কাটাবে, আমি মানিকতলায় মাছ কাটবো,
কিন্তু যারা বড় মাছ কাটেন তাদের পাশে একজন ছোকরা থাকে আঁশ ছাড়ানোর জন্য। আমার পাশে আঁশ ছাড়াবে অভিষেক। আমি মানিকতলা বাজারে মাছ কাটবো, কোনো লজ্জা নেই। তাদের থেকেই তো মাছ কিনে খাই। উদ্ধতটা ভাবুন একবার। আমি ওর পিসির সমবয়সী। রাজনীতিটাও ওর পিসির থেকে 5 থেকে 6 মাস আগেই শুরু করেছি। এমনকি রাজ্যের নেতারাও আগেই হয়েছিলেন। ওর পিসি তখন জেলার নেতা। এই যে কথা শব্দ অহংকার তৃণমূলীদের হয়েছিল, মমতা অভিষেক থেকে শুরু করে নন্টে ফন্টেদের, এটা মানুষ সহ্য করতে পারল না। তছনছ করে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল। অসম্ভাবী ছিল ভবিষ্যৎবাণী। বাংলাদেশে স্লোগান দেওয়া যাবে না, বিল এনে আইন করে বন্ধ করতে হবে। তাপস রায়, মমতা বন্দ্যোপাধ্যায়। অরাজকতায় আবার বাংলার অস্মিতা ঝরে ঝরে পড়ছে। যেমন মুখের ভাষা তেমন অঙ্গভঙ্গি, এগুলো বাংলার মানুষ নেয়নি, গ্রহণ করেনি, বরদাস্ত করেনি। অতগুলো গাড়ি কেন থাকবে অভিষেকের সামনে পেছনে? ও কে? তারপর ওই সমস্ত ভাষা, উদ্ধত, এগুলো সহ্য করা যায় না। সাধারণ মানুষ বলছে আমরা স্বাধীন হলাম। এখন সময়ের অপেক্ষা, তৃণমূল পার্টিটা কবে উঠে যাবে, নিজেরাই ভেঙে চুরে যাবে কদিন বাদে। অভিষেক বেরোতে পারছে না কেন? বিরাট সিকিউরিটির বহর নেই বলে। রাজনীতি ও সমাজ জীবনে কিছু কিছু নাম কিংবদন্তির মতো হয়ে যায়। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় তেমনই একটি চরিত্র ছিল মন্টুদা। দিদির কালী পুজোয় প্যান্ডেল থেকে শুরু করে গন্ডায় গন্ডায় সরকারি অনুষ্ঠানের রাজকীয় মঞ্চ বাঁধা, রেড রোডের কার্নিভালের স্টেজ কিংবা 21শে জুলাইয়ের মেরাপ লাগানো, সবেতেই এক ছত্র আধিপত্য ছিল এই মন্টু সাহার। পুরো নাম মনতোষ সাহা। ব্যাপারটা এতটাই চোখে লাগার মতো ছিল যে ঈর্ষাকাতররা বলতেন 21 শতকে আধুনিক তৃণমূলের রূপকারণই হলো মডার্ন ডেকোরেটিং। শুধু তাই নয়, সরকারের কয়েকশো কোটি টাকা খরচে তৈরি উত্তীর্ণ সভাঘর, বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়ার বরাত কিংবা ইকো পার্কের বিলাসবহুল মিস্টিকা ব্যাঙ্কোয়েট লিজ নেওয়ার লাভজনক টেন্ডার সবই গেছিল মন্টুদার পকেটে। অথচ বিধানসভার ভোটে তৃণমূলের ভরাডুবির পর 9ই মে রবীন্দ্র জয়ন্তীর দিন দেখা গেল এক অভূতপূর্ব ও করুণ ছবি। ক্ষমতা চলে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলেন এই মন্টুদা। ঘরোয়া মহলে চরম আফসোস করে দিদি নিজে বলেছেন, মন্টুদাকে দেখলেন বাড়িতে রবীন্দ্র জয়ন্তী করেছি। মন্টুদা মাইকটাও পাঠালো না, দুটো বেঞ্চ আর চেয়ারও পাঠানো। কবিপক্ষের বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের ছবিটা ছিল চোখে অদ্ভুত রকমের ফাঁকা। যে শিল্পপতিরা কালী পুজোর দিন পাজামা পাঞ্জাবি পরে মুখ্যমন্ত্রীর উঠোনে লাইন দিতেন, তারাও উধাও। দেখা যায়নি অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, দেবাশিস কুমার কিংবা সুজিত বসুর মতো একদা দাপুটে মন্ত্রীদের। এমনকি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও দিদির বাড়ি না গিয়ে নিজের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন। তৃণমূলের চরম দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে শুধু দেখা গেছে হাতে গোনা কয়েকজনকে: কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং ভোটের টিকিট না পেয়েও হতদম্ব না হওয়া বৈশ্বনর চট্টোপাধ্যায়। এহেন বিশ্বাস অবিশ্বাসের ছবি হাতে এদিন সরাসরি যোগাযোগ করা হয়েছিল মডার্ন ডেকোরেটিংয়ের মালিক মনতোষ সাহার সঙ্গে। তাকে প্রশ্ন করা হয়, দিদির বাড়িতে আপনি নাকি মাইক পাঠাননি? মমতা বন্দ্যোপাধ্যায় তো হতাশ, ভোটে হারতেই মুখ ফিরিয়ে নিলেন। প্রশ্ন শুনেই শটান ও বিস্ফোরক জবাব দেন মন্টু সাহা। তিনি বলেন, কেন পাঠাবো? আমার লোকগুলো মার খাবে বলে? আমার লোকজন ভয়ে যায়নি। রাজধানী দিল্লিতে ঝোড়ো সফর জারি রেখেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হাই প্রোফাইল বৈঠকের পর আজ শুক্রবার সাউথ ব্লকে এক নজিরবিহীন প্রশাসনিক তৎপরতার সম্ভাবনা তৈরি হয়েছে। দিল্লির রাজনৈতিক অলিন্দে জোর খবর, আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সদর দপ্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজধানী দিল্লিতে জোড়ো সফর জারি রেখেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হাই প্রোফাইল বৈঠকের পর আজ শুক্রবার সাউথ ব্লকে এক নজিরবিহীন প্রশাসনিক তৎপরতার সম্ভাবনা তৈরি হয়েছে। দিল্লির রাজনৈতিক অলিন্দে জোর খবর, আজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সদর দপ্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজধানী দিল্লিতে ঝোড়ো সফর জারি রেখেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হাই প্রোফাইল বৈঠকের পর আজ শুক্রবার সাউথ ব্লকে এক নজিরবিহীন প্রশাসনিক তৎপরতার সম্ভাবনা তৈরি হয়েছে। দিল্লির রাজনৈতিক অলিন্দে জোর খবর, আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সদর দপ্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় তখতে নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্ণ হতে চলেছে আগামী মাসেই। এই ঐতিহাসিক মাইলফলকের ঠিক মুখে দাঁড়িয়ে দিল্লির অন্দরে শুরু হয়েছে নতুন সমীকরণ। বিদেশ সফর থেকে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যদের নিয়ে এক দীর্ঘ হাই প্রোফাইল ম্যারাথন বৈঠকে বসেন। প্রায় 4.5 ঘন্টা ধরে চলে এই রুদ্ধদ্বার বৈঠকে কার্যত নতুন করে কাজের রোডম্যাপ বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের স্পষ্ট করা বার্তা দিয়ে বলেন, অতীতে কি হয়েছে বা কী সাফল্য এসেছে তা নিয়ে বসে থাকার সময় নেই। এবার সম্পূর্ণভাবে ভবিষ্যতের দিকে ফোকাস করতে হবে। সরকারের স্বপ্নের প্রকল্প বিকশিত ভারত 2047কে যেন শুধু স্লোগানে সীমাবদ্ধ না রাখা হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ফাইল আটকে রাখার প্রথাগত আমলাতান্ত্রিক মানসিকতা ঝেড়ে ফেলার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, কোনো প্রকল্পের ফাইল যেন টেবিলে অহেতুক বন্দী না থাকে, বরং দ্রুততার সঙ্গে পরিষেবা পৌঁছে দিতে হবে জনগণের কাছে। দীর্ঘ 11 মাস পর আয়োজিত এই পূর্ণাঙ্গ বৈঠকে 9টি গুরুত্বপূর্ণ মন্ত্রক যেমন কৃষি, বিদেশ, সড়ক, পরিবহন, বাণিজ্য ও বিদ্যুৎ তাদের গত 2 বছরের কাজের খতিয়ান ও ভবিষ্যৎ পরিকল্পনার ব্লুপ্রিন্ট তুলে ধরে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি তার সফল কূটনৈতিক সফরের নির্যাস সহকর্মীদের সামনে তুলে ধরেন। এছাড়া আগামী 9 জুন মধ্যে মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের যে জল্পনা তুঙ্গে এই বৈঠকের পর তা আরও জোরালো হয়েছে। বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতির বর্তমান অস্থিরতার মোকাবিলায় ঘরোয়া শাসন ব্যবস্থাকে আরও মজবুত করতে চাইছেন প্রধানমন্ত্রী। গত 12 বছরের সাফল্যের প্রচার এবং সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো যাতে সরাসরি আমজনতার দুয়ারে পৌঁছায় সেই বিষয়ে মন্ত্রীদের বিশেষ উদ্যোগ নিতে বলেছেন তিনি। বাংলাদেশি সন্দেহে ভুলবশত পুশব্যাক করা ব্যক্তিদের পুনরায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে সম্মতি জানালো ভারতের কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে এক মামলার শুনানিতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট করেছেন যে সরকার পুশব্যাক করা ব্যক্তিদের ফিরিয়ে আনবে, তবে তার আগে তাদের নাগরিকত্ব যাচাই করা হবে। দেশের শীর্ষ আদালতের এই ইতিবাচক বার্তার পর বীরভূমের সোনালী খাতুনের স্বামী দানিশ শেখ এবং সুইটি বিবি সহ বাংলাদেশে আটকে থাকা বাকি ভারতীয়দের স্বদেশে ফেরার পথ প্রশস্ত হলো। তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম জানিয়েছেন, আগামী 8 থেকে 10 দিনের মধ্যে এই প্রক্রিয়া কার্যকর করা শুরু হবে। আইনি জটিলতা ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এর আগে কলকাতা হাইকোর্ট বাংলাদেশি হিসাবে ভুল করে পুশব্যাক করা ব্যক্তিদের ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল পাঞ্চালির বিশেষ বেঞ্চে মামলাটি উঠলে কেন্দ্রের অবস্থান বদলে যায়। শুনানির সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ এই ঘটনাকে অত্যন্ত ব্যতিক্রমী ও অদ্ভুত বলে আখ্যায়িত করেছে। আদালত তার অর্ডারে জানিয়েছে, ভারত সরকার পুশব্যাক করা ব্যক্তিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্তের মাধ্যমে নাগরিকত্ব যাচাইয়ের পর তারা ভারতে থাকতে পারবে না কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘিরে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলল আবাস যোজনা, রেশন ব্যবস্থা থেকে শুরু করে জলজীবন মিশন প্রকল্প। একাধিক ক্ষেত্রে অনিয়ম, কাটমানি ও সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি কর্মী ও অফিসারদের একাংশের বিরুদ্ধে সরাসরি এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে প্রশাসনিক মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পঞ্চায়েত, খাদ্য ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কিছু আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের নাম ঢোকানো, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা এবং কাটমানি দেওয়ার অভিযোগের তদন্ত চলছে। যেসব সরকারি কর্মী যাচাই না করেই অনুমোদন দিয়েছিলেন তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। খাদ্য দপ্তরে ভুয়ো ও মৃত ব্যক্তিদের নামে রেশন তোলার অভিযোগও গুরুতর। অভিযোগ, সেই খাদ্য সামগ্রী পড়ে কালোবাজারে বিক্রি করা হতো। এই ঘটনায় যুক্ত ইন্সপেক্টর ও আধিকারিকদের
চিহ্নিত করার কাজ চলছে। এছাড়াও জলজীবন মিশন প্রকল্পে নিম্নমানের পাইপ ব্যবহার এবং কাগজে কলমে কাজ দেখিয়ে সরকারি টাকা তছরূপের অভিযোগ উঠেছে। শুধু ঠিকাদার নয়, যেসব ইঞ্জিনিয়ার ও অফিসার সেই বিল পাশ করেছিলেন তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতাও প্রদান করা হয়েছিল। তবে ২৬-এর বিধানসভা ভোটে সরকার বদলেছে। এবার সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড, এই নিয়ে সম্প্রতি বড় ঘোষণাও করে দিয়েছে রাজ্য সরকার। যুবসাথীর বদলে এবার যুবশক্তি তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হতে যুবসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসলে ডবল হবে ভাতা, এবার সেই প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী সরকার। জানানো হলো আগামী ১ জুন থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে বিজেপি সরকার তরফে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বেকার ভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে বলে জানানো হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। দলের নেতাদের লাগাম ছাড়া দুর্নীতি আর আইপ্যাকের কারণেই বিপর্যয়ের মুখে তৃণমূল, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ডেবরার প্রাক্তন তৃণমূল বিধায়কের আরও অভিযোগ, দুর্নীতি নিয়ে দলের ওপর মহলে অভিযোগ জানানোয় আরও কোণঠাসা করা হয় তাকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে জয়ী হয়েছিলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির, কিন্তু এবার তাকে মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল। ডোমকলে সিপিএমের মোস্তাফিজুর রহমানের কাছে পরাজিত হন হুমায়ুন কবির। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের অফিসও বন্ধ করার অভিযোগ উঠেছিল স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। ডেবরার একাধিক তৃণমূল কংগ্রেসের কার্যালয় খোলা হলেও হুমায়ুন কবিরের অফিস বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুরে এসে তিনি নিজেই সেই অফিস খোলেন। পাশাপাশি বর্তমান সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। হুমায়ুন কবিরের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত ভালো কাজ করেছেন। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির জন্য দলের শীর্ষ নেতৃত্বের দিকেই আঙুল তোলেন তিনি। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ করকে গ্রেপ্তার করেছে তৃণমূল পুলিশ। ডেবরার এই তৃণমূল নেতার ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবির, কিন্তু তিনি বলেন অনেক আগেই প্রদীপ করের গ্রেপ্তার হওয়া উচিত ছিল। আমি যতবার দলকে জানাতে গিয়েছি ঘুরে আমি কোণঠাসা হয়েছি। প্রদীপ কর আর তার দাদা মিলে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাটাকে শেষ করে দিয়েছে। ওয়াকিং ক্যাটফিশ নামেও পরিচিত থাই মাগুর একটি অত্যন্ত শিকারী ও আগ্রাসী প্রজাতির মাছ। ভারতে এই মাছটি নিষিদ্ধ, কারণ এটি পরিবেশ, স্থানীয় মাছের প্রজাতি এবং সম্ভাব্যভাবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিহার মৎস্য দপ্তর রাজ্য জুড়ে নিষিদ্ধ থাই মাগুর মাছের অবৈধ ব্যবসা ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে। নিষিদ্ধ এই প্রজাতির মাছের ব্যবসায় জড়িত ব্যবসায়ীদের টার্গেট করে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চলছে। প্রচুর মাছ বাজেয়াপ্ত করা হয়েছে। ওয়াকিং ফিশ ক্যাটফিশ নামেও পরিচিত থাই মাগুর একটি অত্যন্ত শিকারী ও আগ্রাসী প্রজাতির মাছ। ভারতে এই মাছটি নিষিদ্ধ। বাংলার বিধানসভা নির্বাচনে হারের পরে বৃহত্তর জোটের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের রাজ্য বা শীর্ষ নেতৃত্ব এখনও সরাসরি মমতার সেই বার্তা নিয়ে ইতিবাচক কোনোরকম প্রতিক্রিয়া দেয়নি। তবে এসআইআর ইস্যুতে তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। এবার মমতার দেখানো পথে নিজেদের দখলে থাকা রাজ্যে এসআইআর রুখতে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে হাত শিবির। সূত্রের খবর, কর্ণাটকে এসআইআর রুখতে মরিয়া হাত শিবির। বাংলার উদাহরণ তুলেই শীর্ষ আদালতে মামলা দায়ের করার কথা ভাবছে কংগ্রেস। রাজ্যের আইনমন্ত্রী এইচ.কে পাটেল জানিয়েছে, রাজ্য সরকার ভোটাধিকার রক্ষায় আদালতে যেতে চায়। বাংলার উদাহরণ তুলে তার দাবি, সদ্য এসআইআর পর্বে পশ্চিমবঙ্গে ২৭ লক্ষ মানুষ ভোটাধিকার হারিয়েছেন। উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও এবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। কর্ণাটক সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না। কর্ণাটকের আইনমন্ত্রীর দাবি,
আইনজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত এসআইআর প্রক্রিয়া বেআইনি। কর্ণাটকের আইনমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্ট যে ট্রাইব্যুনালকে ভোটারদের নথিপত্র যাচাই করার দায়িত্ব দিয়েছিল সেই ট্রাইব্যুনাল চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এর ফলে ওই রাজ্যের 27 লক্ষ ভোটার এবার নির্বাচনে ভোট দিতে পারেননি। তামিলনাড়ুর উদাহরণও তুলেছেন কর্ণাটকের ওই মন্ত্রী। তার দাবি, তামিলনাড়ুতেও এমন বহু ভোটার আছে যাদের বৈধ কাগজ থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি।